Welcome to the fifth lecture of computer architecture. Today we will discuss about cache memory and memory hierarchies. Our reference book will be Computer Organization and Architecture Designing for Performance by William Stallings. এখন আসেন মেমোরি হায়ারার্কিতে। আমরা যে কম্পিউটারে বিভিন্ন রকম মেমোরি ইউজ করি সেটা কিভাবে থাকে সেটার হায়ারার্কি দেখানো হয়েছে। তো হায়ারার্কিতে ডিপেন্ড করে হচ্ছে ফাস্টার অ্যাক্সেস টাইম থাকবে, সাথে হচ্ছে কস্ট বাড়তে থাকবে। যত ফাস্ট হবে আমাদের মেমোরিটা তত হচ্ছে কস্ট বাড়বে, আর যত ক্যাপাসিটি বাড়বে তত কস্ট কমবে। আবার ক্যাপাসিটি বাড়লে অ্যাক্সেস টাইমও কমবে, মানে হচ্ছে মেমোরিটা স্লো হয়ে যাবে। এখন এই মেমোরি হায়ারার্কিটা দেখেন যেটা নাকি একটা পিরামিডের মতো। আমাদের মেমোরি শুরুতে আছে হচ্ছে রেজিস্টার্স। আমরা জানি যে রেজিস্টার খুবই ফাস্ট মেমোরি। তারপর আছে ক্যাশ মেমোরি, যেটা নিয়ে আজকে আমরা পড়বো। তারপর হচ্ছে মেইন মেমোরি, তারপর ম্যাগনেটিক ডিস্ক মেমোরি, তারপর ম্যাগনেটিক টেপ বা হার্ড ডিস্ক ইত্যাদি। এখন এই হায়ারার্কিতে আমরা যত উপর দিকে যাব আমাদের অ্যাক্সেস টাইম তত ফাস্টার হবে, মেমোরিগুলো তত ফাস্ট হবে, আর কস্টও সাথে সাথে বাড়তে থাকবে। যত উপর দিকে যাবেন তত কস্টলি হবে মেমোরিগুলো। সবচেয়ে কস্টলি মেমোরি হচ্ছে রেজিস্টার, তারপরে ক্যাশ মেমোরি, তারপরে মেইন মেমোরি, তারপরে ম্যাগনেটিক ডিস্ক, তারপরে ম্যাগনেটিক টেপ ইত্যাদি। আর দেখবেন যে হচ্ছে আমরা যত উপর দিকে যাচ্ছি এই পিরামিডের ক্যাপাসিটি কিন্তু কমতেছে। রেজিস্টারের ক্যাপাসিটি কম, তার চেয়ে আরেকটু বেশি হচ্ছে যত নিচের দিকে আসতেছে তত হচ্ছে ক্যাপাসিটি বাড়তেছে। রেজিস্টারের চেয়ে ক্যাশ মেমোরি ক্যাপাসিটি বেশি, ক্যাশ মেমোরির চেয়ে হচ্ছে মেইন মেমোরি বেশি, এইভাবে। আমরা যে ফিগারটা দেখলাম সেটা কিছু পয়েন্ট এখানে লেখা, সেটা হচ্ছে কম্পিউটার মেমোরিগুলোকে আমরা একটা হায়ারার্কিতে অর্গানাইজ করে রাখছি। হাইস্ট লেভেল আছে হচ্ছে প্রসেসর রেজিস্টারগুলো, তারপর আছে হচ্ছে ক্যাশ মেমোরি। আর ক্যাশ মেমোরি মাল্টিপল লেভেল যখন ইউজ করে তখন আমরা তাদেরকে ডিনোট করছি হচ্ছে লেভেল অনুযায়ী, L1, L2, L3 এরকম আর কি। তারপর হচ্ছে মেইন মেমোরি, তারপরে এক্সটার্নাল মেমোরি আসতেছে, আর নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের নেক্সট হচ্ছে হার্ড ডিস্ক, তারপর হচ্ছে বিভিন্ন লেভেলের, তারপরে যে বিভিন্ন লেভেল আছে সেগুলোতে হচ্ছে বিভিন্ন রিমুভেবল মিডিয়া, যেমন নাকি অপটিক্যাল ডিস্ক, তারপর টেপ ইত্যাদি। এখন অপটিক্যাল ডিস্ক খুবই কম ইউজ করা হয়, টেপও ইউজ করা হয় না প্রায় বলতে গেলে, মানে আধুনিক কম্পিউটারগুলোতে। আমরা কম্পিউটারে যেসব মেমোরি ইউজ করি সেগুলোর পারফরমেন্স মেজারমেন্টের প্যারামিটার হচ্ছে আমাদের তিনটা: অ্যাক্সেস টাইম, মেমোরি সাইকেল টাইম, ট্রান্সফার রেট। এই প্যারামিটারগুলো মেজার করে আমরা মেমোরি পারফরমেন্সটা বের করতে পারি। তো এখন আসেন অ্যাক্সেস টাইমে। অ্যাক্সেস টাইমটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে আমরা যে রিড রাইট অপারেশন পারফর্ম করি সেটা পারফর্ম করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে অ্যাক্সেস টাইম। আর নন র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে অ্যাক্সেস টাইমটা হচ্ছে রিড অ্যান্ড রাইট মেকানিজমকে একটা ডিজাইন লোকেশনে পজিশন করতে বা প্লেস করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে অ্যাক্সেস টাইম। তাহলে কি হচ্ছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে হচ্ছে রিড রাইট করতে যে সময়টা আমাদের লাগতেছে সেটা আমাদের অ্যাক্সেস টাইম, আর নন র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে রিড রাইট মেকানিজমটা আমাদের কোনো ডিজাইন লোকেশনে প্লেস করতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে নন র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে অ্যাক্সেস টাইম। মেমোরি সাইকেল টাইম। মেমোরি সাইকেল টাইম মেইনলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরির উপর ভিত্তি করে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে। আর মেমোরি সাইকেল টাইম আমরা বের করতে পারি কিভাবে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যাক্সেস টাইম প্লাস আরেকটা অ্যাডিশনাল টাইম, এটা হচ্ছে আমাদের মেমোরি সাইকেল টাইম। আমরা যে ফার্স্টের অ্যাক্সেসটা করতেছি, তারপর সেকেন্ড আরেকটা অ্যাক্সেস করতেছি, তো ফার্স্টের অ্যাক্সেস টাইম প্লাস আরেকটা অ্যাডিশনাল অ্যাক্সেস টাইম, সেটা হচ্ছে আমরা আরেকটা অ্যাক্সেস করার আগে। এই টাইমটাকে আমরা মেমোরি সাইকেল টাইম বলতেছি। আর এই যে অ্যাডিশনাল টাইম বলতেছি সেটা হতে পারে হচ্ছে আমাদের যে
ট্রানজিয়েন্ট রেসপন্স আছে, সেটা সিগন্যাল লাইনে যখন শেষ হয়ে যায় বা যতক্ষণে ট্রানজিয়েন্ট রেসপন্সটা শেষ হয়ে যায় সেই টাইমটা, বা ডাটা রিজেনারেট করার জন্য আমাদের যে টাইম লাগে, যখন নাকি আমরা ডিস্ট্রাকটিভলি রিড করব, তখন ডাটা রিজেনারেট করার জন্য আমাদের যে টাইমটা লাগে সেটাকেও আমরা অ্যাডিশনাল টাইম বলতে পারি। ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে সার্কিটের টেম্পোরারি রেসপন্স, যেটা নাকি সময়ের সাথে শেষ হয়ে যায়, রেসপন্সটা একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়, তো এটাকে আমরা বলতেছি ট্রানজিয়েন্ট রেসপন্স। তো আমাদের অ্যাডিশনাল হতে পারে, অ্যাডিশনাল টাইম হতে পারে ট্রানজিয়েন্ট রেসপন্স, যতক্ষণে শেষ হয়ে যাবে সেই টাইমটা, আর হচ্ছে ডাটা রিজেনারেট করার টাইমটা। আর মেমোরি সাইকেল আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাক্সেস টাইম প্লাস এই অ্যাডিশনাল টাইমটা, এটা হচ্ছে আমাদের মেমোরি সাইকেল টাইম। এখন আসছেন ট্রান্সফার রেটে। আমরা একটা মেমোরি ইউনিটে ডাটা ট্রান্সফার করতে পারি, আবার মেমোরি ইউনিট থেকে ডাটা ট্রান্সফার করতে পারি। এই ডাটা ট্রান্সফারের জন্য আমাদের যে টাইমটা লাগছে, যে রেটে আমরা ডাটাটা ট্রান্সফার করছি, সেই রেটটাকে বলছি আমরা ট্রান্সফার রেট। র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে এটা হচ্ছে 1 পার সাইকেল টাইম, আর নন র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইমের সাথে নাম্বার অফ বিটস, আমরা যে ডাটাতে ইউজ করতেছি সেটা কত বিটস সেটা বাই ট্রান্সফার রেট। তো এটা যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের রিড এন্ড রাইট করতে যে টাইমটা লাগতেছে সেটা অ্যাভারেজ টাইমটা। এখানে ইকুয়েশনটা দেখেন, Tn ইকুয়াল টু TA প্লাস N বাই R। এখান থেকে কিন্তু আমরা ট্রান্সফার রেটটা বের করতে পারবো। এখানে Tn হচ্ছে অ্যাভারেজ টাইম টু রিড অর রাইট n বিটস, আমরা যে ডাটাটা নিচ্ছি সেটা যত বিটস n বিটস, আর হচ্ছে TA হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সেস টাইম, আর n হচ্ছে নাম্বার বাই বিটস, আর R হচ্ছে ট্রান্সফার রেট। ক্যাশ মেমোরি প্রিন্সিপাল। ক্যাশ মেমোরি প্রিন্সিপালের আগে ক্যাশ মেমোরিটা কি একটু জেনে নেই। ক্যাশ মেমোরি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ হাই স্পিড মেমোরি। ক্যাশ মেমোরি পড়তে গেলে এই হাই স্পিড ব্যাপারটা বারবার আসবে, যে ক্যাশ মেমোরি অনেক ফাস্ট। এই মেমোরিটা ইউজ করা হয় হচ্ছে হাই স্পিড সিপিইউর সাথে সিনক্রোনাইজ করার জন্য, আর হচ্ছে সিপিইউর কার্যক্ষমতাকে আরো স্পিড আপ করার জন্য। তো ক্যাশ মেমোরি হচ্ছে মেইন মেমোরির থেকে কস্টলিয়ার, বাট আমাদের যে সিপিইউ রেজিস্টার গুলো আছে সেগুলো হচ্ছে কম কস্টলিয়ার। যেমন আমরা মেমোরি হায়ারার্কিতে দেখে আসলাম যে হচ্ছে যত উপরের দিকে যাবেন আপনি তত হচ্ছে মেমোরি গুলো কস্টলিয়ার হতে থাকবে। যেমন আমাদের রেজিস্টার ছিল সবচেয়ে কস্টলি, রেজিস্টার সবচেয়ে উপরে আছে, তো সবচেয়ে কস্টলি রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি, তারপরে মেমোরি এন্ড সো অন। তো এখানে সেটাই বলতেছি যে হচ্ছে ক্যাশ মেমোরি হচ্ছে রেজিস্টার হচ্ছে কম কস্টলিয়ার, বাট মেইন মেমোরি হচ্ছে বেশি কস্টলিয়ার। এখন ক্যাশ মেমোরি আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউ আর র্যামের মধ্যে বাফার হিসেবে কাজ করে। ক্যাশ মেমোরিটা এত ফাস্ট মেমোরি যে হচ্ছে এটা র্যাম আর সিপিইউর মধ্যে বাফার হিসেবে কাজ করে। সিপিইউতে যে ফ্রিকুয়েন্টলি যেসব ডাটা তারপরে ইনস্ট্রাকশন দরকার হয় সেগুলো হচ্ছে এই ক্যাশ মেমোরিটা হোল্ড করে রাখে, ক্যাশ মেমোরিতে থাকে, যাতে নাকি সিপিইউ যখন দরকার হয় তখন সে ক্যাশ মেমোরি থেকে অ্যাক্সেস করে নিতে পারে। তারপরে বিভিন্ন ধরনের ডাটা যেগুলো নাকি মেইন মেমোরিতে আছে, সিপিইউ যখন এই মেমোরিতে বিভিন্ন ধরনের ডাটা অ্যাক্সেস করতে যাবে, তো এই অ্যাক্সেস টাইমটা কমানোর জন্য ক্যাশ মেমোরি ইউজ করা হয়। এখানে ফিগারে দেখেন সিপিইউ আর মেইন মেমোরির মধ্যে হচ্ছে আছে আমাদের ক্যাশ মেমোরি। ওয়ার্ড ট্রান্সফার হচ্ছে একটা কম্পিউটার একসাথে যতগুলো বিট নিয়ে কাজ করতে পারে তাকে বলে হচ্ছে এক একটা ওয়ার্ড, তাকে বলে একটা ওয়ার্ড। তো ক্যাশ মেমোরি থেকে সিপিইউতে এই ওয়ার্ড ট্রান্সফার করা হয়, ক্যাশ থেকে সিপিইউতে এই ওয়ার্ড ট্রান্সফারটা করা হয়।
যখন সিপিইউতে একটা অপারেন্ড বা অ্যাড্রেস ক্রিয়েট হয়, মানে তার অ্যাড্রেস ক্রিয়েট হয় যে সে সেই অ্যাড্রেস থেকে তার ডাটা আনবে, তো সে ফার্স্টে ক্যাশ মেমোরিতে সার্চ করে যে এখানে এই অ্যাড্রেসটা আছে কিনা। যদি থাকে তাহলে সাথে সাথে সে ক্যাশ থেকে সিপিইউতে নিয়ে আসে। খুব ফাস্টলি কাজ করে এটা। ক্যাশ মেমোরি ফাস্ট হলে খুব ফাস্ট, আর বারবার এই জিনিসটা আসবে আমাদের আলোচনায়, সেটা কিন্তু আগে বলছি। আর যদি ক্যাশ মেমোরিতে সেই অ্যাড্রেসটা না থাকে, তো হচ্ছে মেইন মেমোরিতে খুঁজতে যাবে সিপিইউ, আর মেইন মেমোরিটা ক্যাশ মেমোরির তুলনায় স্লো। মেইন মেমোরি থেকে ব্লক ট্রান্সফার হয়ে হচ্ছে ক্যাশেতে আসবে, তারপরে ক্যাশ থেকে সিপিইউতে যাবে হচ্ছে ওয়ার্ড ট্রান্সফার হয়ে। বুঝতে পারছেন? যাতে এই যে মেমোরি থেকে, মেইন মেমোরি থেকে ব্লক ট্রান্সফার হয়ে ক্যাশ মেমোরিতে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে ওয়ার্ড ট্রান্সফার হয়ে সিপিইউতে যাচ্ছে। এখন এই ক্যাশ মেমোরিতে যাচ্ছে কারণ হচ্ছে ক্যাশ মেমোরিতে এটা হোল্ড করে রাখবে, কারণ যাতে পরবর্তীতে যখন সিপিইউ আবার এই অ্যাড্রেসটা দরকার হবে, এই অপারেন্টের দরকার হবে, তখন যাতে এই ডাটাটা তাকে নিতে মেইন মেমোরিতে আবার যেতে না হয়, সে ক্যাশেতে সিপিইউ ডাটাগুলো বা অপারেন্ট অ্যাড্রেস খুঁজে পায়, ডাটাগুলো পেয়ে যায়, সেজন্য হচ্ছে ক্যাশতে হোল্ড করা হয়। এখন আধুনিককালের কম্পিউটারগুলোতে ক্যাশ মেমোরি হচ্ছে মাল্টি লেভেল থাকে। এখানে দেখেন 3টা লেভেল আছে, লেভেল 1 L1, লেভেল 2 L2, লেভেল 3 L3 ক্যাশ মেমোরি। তো সিপিইউ আর হচ্ছে মেইন মেমোরির মাঝে 3টা 3 লেভেল ক্যাশ মেমোরি। তো এই মেমোরিগুলোর মধ্যে দেখেন হচ্ছে লেভেল 1 ক্যাশ মেমোরি হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে তার চেয়ে বড় হচ্ছে লেভেল 2 ক্যাশ মেমোরি, আর তারপর হচ্ছে লেভেল 3 ক্যাশ মেমোরি। তো এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট, তারপর হচ্ছে তার চেয়ে একটু কম ফাস্ট হচ্ছে এটা, আর এই 3টার মধ্যে সবচেয়ে কম ফাস্ট হচ্ছে লেভেল 3 ক্যাশ মেমোরি। আর লেভেল 3 ক্যাশ মেমোরি মেইনলি রাখা হচ্ছে লেভেল 1 আর লেভেল 2 ক্যাশ মেমোরিকে সাপোর্ট দেওয়ার জন্য। একটু আগে ফিগারে যেটা বললাম সেটারই ইলাবোরেশন হচ্ছে এখানে লেখা, যে ক্যাশ মেমোরি মেইন মেমোরি একটা পোর্শন হচ্ছে হোল্ড করে রাখে, কপি করে রাখে, যাতে নাকি সিপিইউর যখন দরকার হবে তখন যেন সে ক্যাশ মেমোরি থেকে এটা খুব ফাস্টলি পেয়ে যায়। তারপর প্রসেসর হচ্ছে যখন একটা ওয়ার্ড রিড করা ট্রাই করে, তখন সে ফার্স্টলি চেক করে হচ্ছে যে সেই ওয়ার্ডটা ক্যাশে মেমোরিতে আছে কিনা। যদি থাকে তাহলে তো সেটা ফার্স্টলি প্রসেসরের মধ্যে ডেলিভার হয়ে যায়, আর যদি না থাকে, সেটা যদি মেইন মেমোরিতে থাকে, তাহলে হচ্ছে সেটা ফার্স্টে ক্যাশেতে আসে ব্লক ট্রান্সফারের মাধ্যমে, তারপর হচ্ছে ডেলিভার হয় প্রসেসরে, সেটা হচ্ছে ওয়ার্ড ট্রান্সফার। তো যখন নাকি ক্যাশ মেমোরিতে আমরা মেইন মেমোরি থেকে রিডটা করে আনতেছি, ব্লক অফ ডাটা ফেচ করতেছি একটা সিঙ্গেল রেফারেন্সের জন্য, মানে একবারের জন্য আনলাম, তো সেখানে সেটা রেখে দেওয়া হয় যাতে ফিউচারে আরো রেফারেন্সের জন্য আমরা সেম মেমোরি লোকেশনগুলো ইউজ করতে পারি সেই ক্যাশ মেমোরি থেকে, বারবার যেন আমাদের মেইন মেমোরিতে যেতে না হয়। এখন আমরা যে পড়েছিলাম যে ক্যাশ মেমোরির 3টা লেভেল হচ্ছে, সেগুলোরই একটু এলাবোরেশন এখানে বলা আছে। সেটা হচ্ছে L1 ক্যাচেটটা, যেটা আমরা ফার্স্টে দেখলাম ছোট ফিগারে ছিল, প্রাইমারি ক্যাশ, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ক্যাশ। এটা হচ্ছে এক্সট্রিমলি ফাস্ট আর 3টার মধ্যে সবচেয়ে ছোট। আমাদের 3টা ক্যাশ লেভেল আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ফাস্ট এটা, আর সবচেয়ে ছোট এটা। আর এটা জেনারেলি হচ্ছে প্রসেসরের মধ্যে সিপিইউ ক্যাচ হিসেবে, প্রসেসর চিপে সিপিইউ ক্যাচ হিসেবে, ক্যাশ হিসেবে এমবেডেড থাকে। L2 ক্যাশ হচ্ছে সেকেন্ডারি ক্যাশ মেমোরি, আর এটা হচ্ছে L1 এর থেকে আরেকটু ক্যাপাসিয়াস হয়, মানে হচ্ছে আরেকটু বড় হয়, জায়গা বেশি থাকে। L2 ক্যাশ হচ্ছে সিপিইউতে এমবেডেড থাকতে পারে, বা এটা একটা সেপারেট চিপে এমবেডেড থাকতে পারে, বা কো প্রসেসরে এমবেডেড থাকতে পারে। আর এটার হচ্ছে একটা হাই স্পিড অল্টারনেটিভ সিস্টেম বাস কানেক্টিং করা থাকবে এই ক্যাশটায়। এটা হচ্ছে এই জন্য বিভিন্ন ট্রাফিকের জন্য, মানে ট্রাফিক হলেও স্লো হয়ে যায় না।
এখন লেভেল 3 ক্যাশ হচ্ছে একটা স্পেশালাইজ মেমোরি। এটা ডেভেলপ করা হয়েছে হচ্ছে L1 আর L2 পারফরমেন্স ইমপ্রুভ করতে। ফার্স্টে যেমন বলেছিলাম এটা হচ্ছে L1 আর L2 কে সাপোর্ট করে। তো L1 বা L2 এই দুইটা হচ্ছে L3 হচ্ছে সিগনিফিক্যান্টলি ফাস্টার, মানে বেশ ফাস্টার L3 থেকে। আর L3 হচ্ছে আমাদের যে ডাইনামিক র্যাম আছে সেটার স্পিড থেকে এটার স্পিড ডাবল। এখন ডাইনামিক র্যাম থেকে স্পিড ডাবল হলেও L2 আর L1 এর থেকে এর স্পিড অনেক কম। মাল্টিকোর প্রসেসরগুলোতে প্রত্যেকটা করে ডেডিকেটেড L1 আর L2 ক্যাশে থাকতে পারে, আর এরা হচ্ছে একটা শেয়ার L3 ক্যাশ ইউজ করবে। মানে মাল্টিকোর প্রসেসর যেখানে প্রসেসর অনেকগুলো কোর থাকবে, সত্য প্রত্যেকটা কোরে ডেডিকেটেড L1 আর L2 ক্যাশ থাকবেই। L1 আর L2 ক্যাশ মেমোরি থাকবে, L3 নেসেসারি না যে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে, কিন্তু হচ্ছে তাদের একটা শেয়ার L3 ক্যাশ থাকবে, মানে একটা L3 ক্যাশ থাকবে সেটা প্রত্যেকটা কোডের L1 আর L2 ক্যাশ শেয়ার করবে, এর কাছ থেকে সাপোর্ট নেবে। এখন ক্যাশ মেমোরি স্ট্রাকচারটা দেখি। এখানে দেখেন হচ্ছে ক্যাশ মেমোরি আর মেইন মেমোরি দুটো দেওয়া আছে। তো মেইন মেমোরি যেখানে দেখেন মেইন মেমোরিটা যেটাকে দিচ্ছি, মেইন মেমোরি অনেকগুলো লোকেশনে ভাগ করা থাকে। দেখেন এগুলো এরকম অনেকগুলো আছে ভাগ করা, এগুলো হচ্ছে লোকেশনে ভাগ করা থাকবে। এই লোকেশনে এই যে লোকেশনের এক একটা লোকেশন এক একটা ওয়ার্ড বসে। এই লোকেশনগুলোর মধ্যে ওয়ার্ড বসবে এক একটা। তো এই লোকেশনগুলোকে অ্যাড্রেস দিয়ে চেনানো হয়। যেখানে হচ্ছে অ্যাড্রেসগুলো 1 2 3 এরকম দেওয়া আছে। জেনারেলি হচ্ছে আমরা কম্পিউটারে অ্যাড্রেসগুলো আসলে বাইনারি দিয়ে ক্যালকুলেট করা হয়, মানে 0110001 এরকম, 01 এই দুটো দিয়ে বিভিন্ন কম্বিনেশনে অ্যাড্রেসগুলো চেনানো হয়। এখানে ডেসিমাল ইউজ করা হয়েছে জাস্ট হচ্ছে বোঝানোর জন্য একটু নাম্বারিং করা হয়েছে। তো কম্পিউটারের মধ্যে এই অ্যাড্রেসগুলো বাইনারি হিসেবে ক্যালকুলেট করা থাকে, বাট আমরা এখানে বোঝানোর জন্য ডেসিমাল হিসেবে ইউজ করছি। তো এখন ধরেন আমাদের কোন একটা ডাটা অ্যাক্সেস করতে হবে। মনে করেন আপনি একটা মুভি দেখবেন। তো এখন আপনি যখন কম্পিউটারে ইনস্ট্রাকশন দিবেন, মানে মুভিটা ক্লিক করবেন খোলার জন্য, মানে চালানোর জন্য, তখন কি হবে, মুভিটার অ্যাড্রেস মানে মুভিটার ফার্স্টের ওয়ার্ডটা নিয়ে, মানে ফার্স্টে কতগুলো ডাটা নিয়ে হচ্ছে সেভ হবে এই র্যামে, মেইন মেমোরিতে সেভ হবে। এগুলোতে ওয়ার্ডগুলো সেভ হবে, ফার্স্ট কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা অ্যাড্রেসে সেভ হবে। তো এই অ্যাড্রেসে সেভ হবে। তখন এইখানে মেইন মেমোরিতে মানে আমাদের র্যামে কোন জায়গায় সেভ হবে, 0-তে সেভ হবে, 1-এ সেভ হবে, নাকি 2-তে সেভ হবে, কোথায় সেভ হবে? আসলে এরকম সিরিয়ালি সেভ হওয়ার কথা না, মানে আপনি র্যামে যে জায়গাটা খালি থাকবে সেখানে হচ্ছে এই ওয়ার্ডটা এসে সেভ হবে। মনে করেন আমাদের এখানে 3 খালি আছে, তো এখানেই সেভ হলো। সেভ হওয়ার পর হচ্ছে আপনি সেটা কিছু অংশ দেখতে পারবেন, মানে সেভ হয়ে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি থেকে সিপিইউতে যাবে, তারপর হচ্ছে আপনি মুভিতে কিছুটা দেখা শুরু করবেন এরকম। তো ধরেন হচ্ছে আপনার মুভিটা অনেক বেশি, মানে অনেক বড়, মনে করেন 8 GB 4K মুভি, 8 GB, বাট আপনার র্যাম হচ্ছে 4 GB। তাহলে আপনি কিভাবে দেখবেন? ওই যে ফার্স্টে যে বললাম যে আমাদের যে মুভিটা থাকবে সেটার কিছু ওয়ার্ড নিয়ে হচ্ছে আমাদের এই মেমোরি অ্যাড্রেসে বসবে, মানে র্যামে সেই ওয়ার্ডগুলো সেভ হবে, তারপরে সেগুলো রিপ্লেস হতে থাকবে। মানে আপনার একটু দেখা শেষ হয়ে গেছে, সেটুকু রিপ্লেস হয়ে যাবে, তার পরের অংশটুকু সে হার্ড ডিস্ক থেকে মেইন মেমোরিতে আনতেছে, তারপরে ক্যাশে যাচ্ছে, তারপরে সিপিইউতে যাচ্ছে, এভাবে রিপ্লেস হতে থাকবে। তো রিপ্লেস হবে হচ্ছে কিছু রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের দ্বারা।
রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের মাধ্যমে হচ্ছে এই ওয়ার্ডগুলো রিপ্লেস হতে থাকে। এভাবেই হচ্ছে আপনার মুভি 8 GB হলেও আপনি 4 GB র্যামের মাধ্যমে সেটা দেখতে পারতেছেন, কারণ বারবার রিপ্লেস হয়ে হয়ে সেটা কিন্তু পুরোপুরি 8 GB আপনাকে ডাটাগুলো সেভ হবে, রিপ্লেস হতে হতে পুরোপুরি 8 GB আপনি দেখে ফেলবেন। এখন এই যে মেইন মেমোরি, আমাদের র্যামের এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে, লোকেশন আছে যেখানে আমাদের ওয়ার্ডগুলো সেভ হয়। তো এই কতগুলো ওয়ার্ড নিয়ে হচ্ছে এক একটা ব্লক গঠিত হয়। এখানে দেখেন, এখানে কয়েকটা ব্লক নিয়ে ব্লক গঠিত হয়। এখন এটা কতগুলো ব্লক নিয়ে হবে এর জন্য আর্কিটেক্ট যেভাবে ঠিক করে দিবেন সেরকম, মানে এক একটা কম্পিউটার এক এক রকম হবে। তো হচ্ছে কতগুলো ওয়ার্ড নিয়ে, এখানে মনে করেন যে আমাদের এই কয়টা ওয়ার্ড নিয়ে একটা ব্লক গঠিত হয়েছে। এই ব্লকগুলো আবার এই ব্লক যে তৈরি হলো ওয়ার্ডগুলো দ্বারা, সেগুলো সেভ হবে এই যে ক্যাশ মেমোরির যে লাইনগুলো আছে না, ক্যাশ মেমোরি যে ব্লক বলতেছি আমরা, এক একটা লাইন হচ্ছে এক একটা ব্লক। তো হচ্ছে মেইন মেমোরি থেকে এই এক একটা ব্লক ক্যাশ মেমোরির এক একটা ব্লকে সেভ হবে, এখানে আসবে, এখান থেকে হচ্ছে সিপিইউতে যাবে। এভাবেই ক্যাশ মেমোরি স্ট্রাকচারটা কাজ করতেছে। এখন ক্যাশের রিড অপারেশন বলি, যে আগের ফিগারে যে বললাম যে মুভি দেখার কথা, যে আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে মুভি দেখবো, সের জন্য যে ওয়ার্ড লোড হলো লোকেশনে, তারপর আমরা দেখতে পেলাম। তো সেটাই আসলে সেটা প্রসেসটাই এখানে দেখানো হয়েছে। এখানে দেখেন ফ্লো চার্টের মধ্যে হচ্ছে ফার্স্টে স্টার্ট করলাম আমরা হচ্ছে রিকোয়েস্ট করলাম, কম্পিউটারে রিকোয়েস্ট দিলাম যে হচ্ছে আমরা একটা মুভি দেখতে চাচ্ছি বা মুভি দেখে দেখলাম। তো হচ্ছে সিপিইউ আমাদের এই অ্যাড্রেসটা রিসিভ করলো, রিসিভ করার পরে সে দেখবে হচ্ছে সেই অ্যাড্রেসটা ক্যাশ মেমোরিতে আছে কিনা। ক্যাশ মেমোরিতে যদি থাকে তাহলে সে সেটা সিপিইউতে ডেলিভার করবে আর আমাদের রিড অপারেশন ডান হয়ে যাবে, মানে রিড অপারেশন শেষ। আর যদি ক্যাশ মেমোরিতে না থাকে তাহলে সে মেইন মেমোরি অ্যাক্সেস করবে যে ওই অ্যাড্রেসটা ওখানে আছে কিনা, তারপরে মেইন মেমোরি থেকে অ্যালোকেট করবে হচ্ছে ক্যাশ লাইনে, সেখান থেকে হচ্ছে লোড করবে ক্যাশ লাইনে আর হচ্ছে সিপিইউতে ডেলিভার করবে। তাহলে আমাদের রিড অপারেশন শেষ হয়ে গেল। এখন সিপিইউ যদি ক্যাশ মেমোরিতেই সে অ্যাড্রেসটা খুঁজে পায় তাহলে এটাকে বলা হচ্ছে ক্যাশ হিট, আর যদি ক্যাশে খুঁজে না পায় তাহলে সেটাকে বলা হচ্ছে ক্যাশ মিস। টাইপিক্যাল ক্যাশ অর্গানাইজেশন হচ্ছে ক্যাশের যে হচ্ছে ক্যাশ অর্গানাইজেশনের যে এলিমেন্ট গুলো সেগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে, যে ক্যাশ অর্গানাইজেশনের এলিমেন্ট গুলো হচ্ছে প্রসেসর, ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে ডাটা লাইন, কন্ট্রোল লাইন, অ্যাড্রেস লাইন, তারপর হচ্ছে অ্যাড্রেস বাফার, ডাটা বাফার আর সিস্টেম বাস। ক্যাশের ডিজাইনের এলিমেন্ট গুলো হচ্ছে ক্যাশের অ্যাড্রেস দুই প্রকারের, লজিক্যাল এন্ড ফিজিক্যাল। তারপর ক্যাশের সাইজ ইম্পর্টেন্ট ডিজাইনের জন্য। ম্যাপিং ফাংশন হচ্ছে ডিরেক্ট, অ্যাসোসিয়েটিভ, সেট অ্যাসোসিয়েটিভ, এগুলো আমরা নেক্সট স্লাইডে পড়বো। তারপর রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের কথা যে বলতেছিলাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আছে, লিস্ট রিসেন্টলি ইউজ, LRU, ফার্স্ট ইন ফার্স্ট আউট, FIFO, লিস্ট ফ্রিকোয়েন্সি ইউজড, LIFU and random। রাইটিং পলিসি তিনটা, রাইট থ্রু, রাইট ব্যাক, রাইট ওয়ান্স। তারপরে ক্যাশ লাইন সাইজ, নাম্বার অফ ক্যাশেস, সিঙ্গেল or টু লেভেল, ইউনিফাইড or স্প্লিট। তো নাম্বার অফ ক্যাশেস, তারপর হচ্ছে ম্যাপিং ফাংশন, এইসব আমরা হচ্ছে নেক্সট স্লাইডে পড়বো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।